বাসর ঘরে বসে আছে ফারিস্তা নূর তনুজা। তবে এটাকে আদৌতেও বাসর ঘর বলে? কারণ বাসর ঘর কথাটা শুনলেই সাধারণত চোখের উপর জ্বলজ্বল করে ভাসে পুষ্পে সজ্জিত ঘর, যে ঘরে রঙিন স্বপ্ন নিয়ে নতুন জীবনে পদার্পণ করে নববধূ। তবে কারো কারো ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে। কখনো পরিবারের চাপে বা অন্য কোনো কারণে স্বপ্ন ভেঙে মনের চাওয়াকে প্রায়োরিটি না দিয়ে পরিস্থিতির শিকার হতে হয়। তেমনি আজ পরিস্থিতির শিকার হয়েছে তনুজা। রঙিন স্বপ্ন নিয়ে সে স্বামীর ঘরে পা রাখতে পারেনি। তার স্বপ্ন, তার মনের চাওয়া, তার ভালোবাসা কাচের টুকরোয় পরিণত হয়েছে। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়েছে তার রঙিন স্বপ্ন। ক্ষত বিক্ষত হচ্ছে তার ছোট্ট হৃদয়। স্বপ্ন ভেঙে মনের চাওয়া, ইচ্ছের বিরুদ্ধে সে আজ পুষ্পবিহীন, সাজানো কক্ষবিহীন কথিত বাসর ঘর তথা স্বামীর ঘরে। এই তো আজ সন্ধ্যায় 3বার কবুল বলে তনুজা আর ইভানের বিয়ে হয়েছে। তনুজার গায়ে লাল টকটকে বেনারসি, গলায় একটা হার, কানে ঝুমকা, 2 হাতে 2টো বালা, মুখে নেই কোনো সাজসজ্জা। এটাই ছিল তনুজার বিয়ের সাজ। শিরিন সুলতানা তনুজাকে শাড়ি পরানোর সময় বলেন, শাড়ি আর গহনাগুলো ইভানের মায়ের। ফাঁকা ঘরে হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসে আছে তনুজা। তনুজার নিজেকে বড্ড অসহায় ঠেকেছে। খুব বেশি অসহায় লাগছে তনুজার। এই ঘরে ওই লোকটার সাথে কি করে একসাথে থাকবে? কি করে লোকটার সাথে জীবনের বাকিটা পথ পাড়ি দিবে? না না, তনুজা ভাবতে পারছে না। ভাবতে পারছে না সে, যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই। যদি থেকে থাকে কিছু, সেটা হলো ঘৃণা। ঘৃণিত একটা লোকের সাথে এক ছাদের নিচে কি করে থাকবে তনুজা? কি করে? এই বাড়িতে থাকাকালীন তনুজা শুনেছে লোকটা অতিরিক্ত মদ্যপান করে। তনুজা ছোট থেকেই নেশাগ্রস্ত লোকদের ভয় পায়, আর নীরব ঘৃণা থাকে সেইসব নেশাগ্রস্ত লোকদের উপর। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ একজন নেশাগ্রস্ত মানবী তার স্বামী। হ্যাঁ, তার স্বামী। তনুজার আজ মায়ের কথা বড্ড বেশিই মনে পড়ছে। চোখের সামনে বারংবার ভেসে উঠছে বাবার নেই সাকরে বাড়ি ফিরে মায়ের উপর করা অত্যাচার, অকথ্য ভাষায় গালিগালাজ। বাবা মারধরও করত মাকে। সেই সময় ছোট্ট তনুজা ভয় সিটিয়ে একপাশে লুকিয়ে থাকত। তার খুব ভয় করত। বড় হয়ে যখন বাবার বাজে চরিত্রের কথা লোকমুখে শুনল, সেই থেকে বাবার প্রতি তীব্র হল ঘৃণা। এই লোকটাও মদপান করে, নিশ্চয় চরিত্রহীনই হবে। বেছে বেছে তনুজার ভাগ্য এমন একটা লোকের সাথেই জড়ানো ছিল। হায় খোদা, এটা কেমন পরীক্ষা! তনুজার সত্তা জানান দিচ্ছে, তনুজার পরিণতিও বোধ হয় তার মায়ের মতোই হতে যাচ্ছে। তনুজা ফুপিয়ে উঠল, ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠে অস্ফুটে আওড়াল, হে খোদা, আজ আমার মনে হচ্ছে আত্মহত্যা মহাপাপ না হলে অনেকেই এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতো না। থাকতো না এই নিষ্ঠুর পৃথিবীতে। এই পৃথিবী খুব নিষ্ঠুর। আমি এক হতভাগিনী এই পৃথিবীতে, যার বাবা থাকতেও বাবার আদর, স্নেহ, ভালোবাসা পায়নি। যার বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। এই নিষ্ঠুর নির্দয় পৃথিবী প্রথমে মাকে কেড়ে নেয়। যেটুকু শান্তি ছিল, সেটুকু আজ কেড়ে নিল। আমার চোখে আমি ধুধু মরুভূমি দেখতে পাচ্ছি, যেখানে আমার জন্য এক অন্ধকার কষ্টের ভবিতব্য হাতছানি দিচ্ছে। সৃষ্টিকর্তার উপর তনুজার মাঝে মাঝে অভিমান হয়। অভিমান হয় তার ভাগ্যের উপর। ভাগ্যটা একটু সুপ্রসন্ন হলে খুব কি বেশি ক্ষতি হতো। দাদি চলে যাওয়ার আগে কত কি বুঝো দেয়, সান্ত্বনা বাণী আওড়ায়। সামনে কি আছে সেটা কেউ বলতে পারে না, আর না তো কেউ জানে। তবে ভালো কিছুরই আশা রাখতে হয়। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তার সিদ্ধান্তে নিরাশ হতে নেই। কিসে কল্যাণ নিহিত আছে আমরা জানি না, তবে আশা হারাতে নেই। আমার সোনা আপা যদি ভালো হয়ে থাকে, তবে সে এই ভালোর ফল পাবেই। এটা আমার বিশ্বাস। আমার আপা খুব বুঝদার। আশা করি তুমি হতাশ হবে না, আর না তো নারাজ হবে। সবুর করো, কষ্টের দিন শেষ হবে। আরও অনেক কিছুই বলে বুঝো দেয় দাদি। দাদির দেওয়া বুঝো আজ আর মন মানতে চাইছে না। মনটা আজ ভাগ্যকে দোষারোপ করছে। দাদির বলা কথাগুলো পরপর স্মরণ করে ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে শোকতপ্তি করে। দাদি, তোমাকে আমি কতবার করে বললাম, সবাই যা বলার বলবে। তুমি দয়া করে এই বিয়ে থামাও। আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি এখানে এভাবে থাকতে পারবো না। সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আজ তুমি আমার কোন কথাই শুনলে না। এত বড় দুনিয়ায় আমি সবার বোঝা হয়ে আছি। এতদিন দাদি তোমার বোঝা হয়েছিলাম। ভালো হয়েছে তোমার ঘাড় থেকে আমি নামক বোঝা নেমেছে তো এবার। অসহায় তনুজা দাদির প্রতি অভিযোগ করতে থাকে। বড় শ্বাস ফেলে তনুজা বিছানার সাথে মাথা ঠেকায়।
চোখ দুটো বুঝতেই দিব্যর কথা মনে পড়ে। দিব্য দিব্য দিব্যও কি আমার মতো কষ্ট পাচ্ছে? দিব্য বোধহয় আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে, কারণ ভালোবাসার শুরুটা দিব্যর দিক থেকেই হয়েছিল। দিব্য সরি, তুমি আমাকে মাফ করে দিও। তনুজার অবচেতন মন আওড়ায়। দিব্য, আমার খুব জানতে ইচ্ছে করছে তুমিও কি বাকি সবার মতো আমাকে ভুল বুঝেছ? তুমিও কি আমাকেই দোষী সাব্যস্ত করছো? তা না হলে একটিবারও আমার সাথে দেখা কেন করলে না? আমি শেষ অবধি তোমার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম এই তুমি সবার সামনে আসবে আর এই বিয়ে হতে দিবে না, যে করেই হোক এই বিয়ে আটকাবে। তবে সত্যি হলো না, সত্যি হলো না আমার ভাবনা। দুই হাতে বিছানার চাদর খামচে ধরে ডুকরে কেঁদে উঠে তনুজা। কংক্রিটের চার দেওয়ালের ভেতর কান্নার শব্দরা প্রতিধ্বনিত হতে থাকে। বড় আলিশান রুম, চারিদিকে শুনশান নীরবতা। রুমটা থেকে থেকেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাচ্ছে, তো আবার টেবিল ল্যাম্পের মৃদু মোহনীয় আলোয় আলোকিত হচ্ছে। টেবিলের উপর থাকা টেবিল ল্যাম্প লাইটের বাটন হাতের মধ্যে মুখে তানির হাসি নিয়ে একবার সুইচ অন করছে, আবার অফ। হঠাৎ নিস্তব্ধতা, নীরবতা ভেঙে রুমজুড়ে খিলখিলিয়ে হাসির আওয়াজ ঝংকার তুলল। একা একাই এরকম হাসি কেউ দেখলে একে নির্ঘাত ম্যাড উপাধিতে ভূষিত করত। হাসি থামিয়ে এক হাতে মুখের উপর থাকা চুল কানের পিছে গুজে ঠোঁট বাঁকিয়ে বলে, ইস, বেচারি ফারিস্তা নূর তনুজা, বোকা মেয়ে, বোকা মেয়ে তনুজা। ইউ আর ফুলিশ, হা হা হা। আবার অট্টহাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ পর এবার তার চোয়াল শক্ত হয়, দাঁত কিরমিরিয়ে বলে, বোকা তনুজা, যা কিছু হয়েছে তার জন্য পরোক্ষভাবে তুমি দায়ী ছিলে। তবে ভেবেছিলাম কাজটা শেষে মনেমনেই তোমার থেকে সরি বলে নিব, কিন্তু এখন তো দেখছি তোমার থেকে বর্ষর একটা থ্যাঙ্কস আমারই পাওনা থাকলো। বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি। সম্মান নষ্ট হওয়ার জায়গায় তুমি সম্মান পেয়ে গেলে। বাহ বাহ, রাতারাতি মির্জা বাড়ির বড় বউ হয়ে গেলে। বাহ। একটু থেমে টেবিলের উপর থেকে একটা পেন হাতে নিয়ে সজোরে টেবিলে গেঁথে কুটিল হেসে, দিব্য বেব, টিট ফর ট্যাট। নিজেকে খুব চালাক ভাবো না, ইউজ করবে দেন ছুঁড়ে ফেলবে, সেটা অত সহজ নয়। আমাকে তোমার নির্বোধ মনে হয় বেব? কামিং শুন, আই উইল সি ইউ শুন বেব। ঘড়ির কাঁটা রাত 12টার ঘরে। ঘুম নেই শিরিনের চোখে। ঘরময় পায়চারি করতে করতে কিছু ভেবে নিচে নামে। শাশুড়ির ঘরে আলো জ্বলতে দেখে সেদিকে এগোয়। দরজার দ্বারগোড়ায় দাঁড়িয়ে মিহি স্বরে বলল, মা ঘুমাননি এখনো? আপনার শরীর খারাপ করছে কি? ভেতরে আসো। গম্ভীর স্বর আসলো। শিরিন ভেতরে যায়। নূরজাহান রকিং চেয়ারে বসে, হাত দুটো চেয়ারের হাতলে। ওভাবে বসেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, ইভান বাড়ি ফিরেছে? না, না মা ফেরেনি এখনো। আর ছোট দাদুভাই, সে কোথায়? দিব্য তো এখনো আসেনি, চলে আসবে এক্ষুনি। শিরিন কিছুটা ভয়ে ভয়ে বলে। নূরজাহান ফের জিজ্ঞাসা করে, তার আবার কি হলো? 5 দিন পর ট্রিপ থেকে বিকেলে বাড়ি ফিরে রুমে ভাঙচুর করে কোথায় গেল সে? সে তো রাগের খনি, তা কি জন্য তার হঠাৎ মেজাজ বিগড়ে গেল যে ভাঙচুর করল? আর এত রাত হয়েছে এখনো ফিরল না যে? শিরিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, এমনিই মা, জানেনই তো ওর রাগ বেশি, একটু বকে ছিলাম তাই আর কি। শিরিন গুছিয়ে মিথ্যে বলে। পরপর ছেলে সাফাই গাইতে সে ফের বলল, কোথায় আর যাবে? আছে বন্ধুদের সাথে, আড্ডা দিচ্ছে হয়তো। বন্ধুদের সাথে থাকতেও পারে, আপনি চিন্তা করবেন না। দিব্যর সাথে আমার ফোনে কথা হয়েছে। একবার বলছো এক্ষুনি চলে আসবে, আবার বলছো থাকতেও পারে। কিছু কি লুকাচ্ছ, আড়াল করছো আমার থেকে? না না মা। দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসে নূরজাহান ভরাট গলায় বলল, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি বৌমা। তুমি অন্যের ছেলেটাকে তো দেখে রাখতে পারোইনি, সাথে নিজের ছেলেটাকেও। সংসার, ব্যবসা একসাথে সামলাতে গিয়ে সংসারের প্রতি তুমি উদাসীন ছিলে। ব্যবসা আমার ছেলেরাই একা হাতে সামলাতো না, তুমি নিজেকে সব ক্ষেত্রে পারদর্শী প্রকাশ করতে গিয়ে আমার কথা না শুনে অফিসের কাজে জড়িয়ে পড়লে। অফিসের কাজ করে বাড়ির বাচ্চাদের সময় দিতে পারোনি, তাদের যত্ন নিতে পারোনি। সংসারে মনোযোগ তোমার ছিল না। তুমি ভেবেছ অর্থ দিয়েই সব হয়, যখন যা প্রয়োজন তা দিলেই ভালোবাসা হয়, যত্ন নেওয়া হয়। নিজের ছেলেটাকে তো বদমেজাজি, জিদি বানিয়েছ। সঠিক আদব কায়দার খুব অভাব ছোট দাদুভাইয়ের। আরেকজন, উফ, তার কথা আর নাই বলি।
শিরিন নিশ্চুপ ঠাই দাঁড়িয়ে রইল। মুখে তার একটিও কথা নেই। শাশুড়ির কথায় তার নীরব সম্মতি আছে। শাশুড়ির কথা পুরোপুরি না হলেও একেবারে মিছে নয়। সত্যিই তো ছেলেরা কে কি করছে সেদিকে তার নজরই ছিল না। খেয়ালই আসেনি তার। ছেলেদের প্রতি আরেকটু নজর দেওয়া উচিত ছিল। তাহলে আজ অবেলায় এসে আর আফসোস করতে হতো না। তারকাখচিত খোলা আকাশের নিচে ঘাসের উপর গোল হয়ে বসে আছে ইয়াং চারটে ছেলে। সিগারেটের ধোঁয়া উঠছে। সবার মধ্যমণি আজ দিব্য। সেই পিছন দিকে হেলে বসে দুই হাত ঘাসের উপর ঠেস দিয়ে আকাশপানে তাকিয়ে আছে। এর মধ্যে লিমন সিগারেটের ধোঁয়া উড়িয়ে টিটকারি দিয়ে বলল, দিব্য শালা দেবদাস বনে গেলি নাকি? দিব্য উত্তর দেয় না। সে জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। লিমন কপাল কুঁচকে ফের জিজ্ঞেস করল, এই দিব্য, তুই তনুজাকে এখনো সাপোর্ট করছিস কেন আমি বুঝতে পারছি না। আর তোর ভাইকেই বা কেন দোষ দিচ্ছিস? তনুজা ক্যারেক্টারলেস হতে পারে। দিব্য আকাশ বাতাস কাঁপিয়ে ক দেয়। লিমনের শার্টের কলার চেপে ধরে দাঁত কটমট করে বলল, শাট আপ, জাস্ট শাট আপ। তনুজা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। তনুজাকে আমি খুব ভালো করে চিনি, জানি ও অমন কোয়ালিটির মেয়ে নয়। আর ইভান রিভেঞ্জ নিচ্ছে আমার থেকে। ইভান প্ল্যান করে এসব কিছু করেছে। সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল আমাকে জানতে হবে। আর যা আমার তা যেভাবেই হোক আমার করতেই হবে। কলার ছেড়ে হাত ঝাড়তে ঝাড়তে সোজা হয়ে বসে দিব্য। উপস্থিত কয়েকজোড়া চোখে বিস্ময় প্রকাশ পায়। লিমন বিস্মিত স্বরে প্রশ্ন করে, দোস্ত, তুই কি সত্যিই তনুজার প্রেমে পড়েছিস? তুই কি সত্যি সত্যি তনুজাকে ভালোবেসে ফেলেছিস? শান্ত অথচ দৃঢ় গলায় বলে দিব্য, ইয়াহ, আই লাভ হার, আই লাভ ফারিস্তা নূর তনুজা। লিমনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিস্ময়ের পারদ আকাশ ছুঁই ছুঁই হয়। অবাক হয়ে শুধায়, হোয়াট তৃষা? সময় গড়িয়ে যায়। তনুজা ঠায় ফ্লোরে বসে রয়। অসারের মতো শরীর নিয়ে মাথাটা বিছানার সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে তনুজা। তন্মধ্যে শব্দ করে দরজা খোলার শব্দে আটকে উঠে তনুজা। পরপর মাথা তুলে ইভানকে এদিকে তাকিয়ে থাকতে দেখে অজানা আতঙ্কে সিটিয়ে যায় তনুজা। লোকটার চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে আছে। লোকটা নিশ্চয় নেশা করে আসছে। ইভান যত এগোতে থাকে তনুজার গলা শুকিয়ে আসতে থাকে। এই লোকটা কি এখন স্বামিত্ব ফলাবে? তনুজাকে ছুবে, জোর জবরদস্তি করে বাসর করবে? এসব মনে উঠতেই তনুজার কেমন গা ঘিন ঘিন করে ওঠে। তনুজা এই লোকের স্পর্শ না মেনে নিতে পারবে, আর না তো চিৎকার করে প্রতিবাদ করতে পারবে। কারণ সবাই বলবে ইভান তার স্বামী, তার পুরোপুরি হক আছে তনুজার উপর। ইভানের প্রতি আকাশসম ঘৃণা হচ্ছে তনুজার। সব দোষ এই লোকের। এই ইচ্ছে করে তনুজাকে ফাঁসিয়েছে। যে একটা মেয়েকে ফাঁসিয়ে ফাঁদে ফেলে বিয়ে করতে পারে, আর যাই হোক সে কখনো ভালো মানুষ হতে পারে না। সে খুব খারাপ লোক। হ্যাঁ, খুব খারাপ। তনুজা এসব কিছুর জন্য ইভানকে দায়ী করে। আর পৃথিবীর সবচেয়ে খারাপ লোকের ট্যাগ লাগায় ইভানের নামের পাশে। ইভান পা ফেলে বিছানার দিকে যত এগোচ্ছে, তনুজা তত আতঙ্কিত হয়, ভয়ে আর্স্ট হয়। তনুজার পেলব শরীর ভয়ে জবুথুবু হয়ে যাচ্ছে। চলবে।